নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী মানুষদের জানাই গল্প শোনো চ্যানেলে সুস্বাগতম। আজ কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ উপন্যাসটি পাঠ করতে চলেছি। প্রথম পর্ব। বেনি ঘোষাল মুখুজ্জেদের অন্দরের প্রাঙ্গণে পা দিয়াই সম্মুখে এক প্রৌঢ়া রমণীকে পাইয়া প্রশ্ন করিল, এই যে মাসি, রমা কইগা? মাসি আহ্নিক করিতেছিলেন। ইঙ্গিতে রান্নাঘর দেখাইয়া দিলেন। বেনি উঠিয়া আসিয়া রন্ধনশালার চৌকাঠের বাহিরে দাঁড়াইয়া বলিলেন, তাহলে রমা কি করবে স্থির করলে? জ্বলন্ত উনান হইতে শব্দায়মান কড়াটা নামাইয়া রাখিয়া রমা মুখ তুলিয়া চাহিল। কিসের বরদা? বেনি কহিল, তারিণী খুড়োর শ্রাদ্ধের কথাটা বোন। রমেশ তো কাল এসে হাজির হয়েছে। বাপের শ্রাদ্ধ খুব ঘটা করেই করবে বলে বোধ হচ্ছে। যাবে নাকি? রমা দুই চক্ষু বিস্ময়ে বিস্ফারিত করিয়া বলিল, আমি যাব তারিণী ঘোষালের বাড়ি? বেনি ঈষৎ লজ্জিত হইয়া কহিল, সে তো জানি দিদি, আর যাই হোক তোরা কিছুতেই সেখানে যাবি নে। তবে শুনছি নাকি ছোঁড়া সমস্ত বাড়ি বাড়ি নিজে গিয়ে বলবে। বজ্জাতি বুদ্ধিতে সে তার বাপেরও ওপরে যায়। যদি আসে তাহলে কি বলবে? রমা সরসে জবাব দিল, আমি কিছুই বলবো না, বাইরের দারোয়ান তার উত্তর দেবে। পূজানিরতা মাসির কর্ণরন্ধ্রে এই অত্যন্ত রুচিকর দলাদলির আলোচনা পৌঁছিবা মাত্রই তিনি আহ্নিক ফেলিয়া রাখিয়া উঠিয়া আসিলেন। বঞ্ঝির কথা শেষ না হইতেই অত্যুত্তপ্ত খইয়ের মতো ছিটকাইয়া উঠিয়া কহিলেন, দারোয়ান কেন? আমি বলতে জানি নে। নচ্ছার ব্যাটাকে এমনি বলাই বলবো যে বাছাধন জন্মে কখনো আর মুখুজ্জে বাড়িতে মাথা গলাবে না। তারিণী ঘোষালের ব্যাটা ঢুকবে নেমন্তন্ন করতে আমার বাড়িতে? আমি কিছুই ভুলিনি বেনি মাধব। তারিণী তার এই ছেলের সঙ্গেই আমার রমার বিয়ে দিতে চেয়েছিল। তখনও তো আর আমার যতীন জন্মায়নি। ভেবেছিল যদু মুখুজ্জের সমস্ত বিষয়টা তাহলে মুঠোর মধ্যে আসবে। বুঝলে না বাবা বেনি? তা যখন হলো না, তখন ওই ভৈরব আচার্যকে দিয়ে কী সব জপ তপ টুকটাক করিয়ে মায়ের কপালে আমার এমন আগুন ধরিয়ে দিলে যে 6 মাস পেরোলো না, বাছার হাতের নোয়া মাথার সিঁদুর ঘুচে গেল। ছোট জাত হয়ে চায় কিনা যদু মুখুজ্জের মেয়েকে বউ করতে, তা এমনই হারামজাদার মরণও হয়েছে। ব্যাটার হাতের আগুনটুকু পর্যন্ত পেলে না। ছোট জাতের মুখে আগুন বলিয়া মাসি যেন কুস্তি শেষ করিয়া হাঁপাইতে লাগিলেন। পুনঃ পুনঃ ছোট জাতের উল্লেখে বেনির মুখ ম্লান হইয়া গিয়াছিল, কারণ তারিণী ঘোষাল তাহারই খুড়া। রমা ইহা লক্ষ্য করিয়া মাসিকে তিরস্কারের কণ্ঠে কহিল, কেন মাসি, তুমি মানুষের জাত নিয়ে কথা কও? জাত তো আর কারুর হাতে গড়া জিনিস নয়। যে সেখানে জন্মেছে সেই তার ভালো। বেনি লজ্জিতভাবে একটুখানি হাসিয়া কহিল, না রমা, মাসি ঠিক কথাই বলেছেন। তুমি কত বড় কুলিনের মেয়ে, তোমাকে কি আমরা ঘরে আনতে পারি বোন? ছোট খুড়োর এ কথা মুখে আনাই বেয়াদবি। আর টুকটাকের কথা যদি বলো তো সে সত্যি। দুনিয়ায় ছোট খুড়ো আর ওই ব্যাটা ভৈরব আচার্যির অসাধ্য কাজ কিছু নেই। ওই ভৈরব তো হয়েছে আজকাল রমেশের মুরব্বি। মাসি কহিলেন, সে তো জানা কথা বেনি। ছোড়া 10-12 বছর তো দেশে আসেনি, এতদিন ছিল কোথায়? কি করে জানবো মাসি? ছোট খুড়োর সঙ্গে তোমাদেরও যে ভাব, আমাদেরও তাই। শুনছি এতদিন নাকি বোম্বাই না কোথায় ছিল। কেউ বলছে ডাক্তারি পাশ করে এসেছে, কেউ বলছে উকিল হয়ে এসেছে, কেউ বলছে সমস্তই ফাঁকি। ছোঁড়া নাকি পাঁড় মাতাল। যখন বাড়ি এসে পৌঁছলো তখন দু চোখ নাকি জবা ফুলের মতো রাঙা ছিল। বটে, তাহলে তাকে তো বাড়ি ঢুকতে দেওয়াই উচিত নয়, মাসি উত্তর করিল। বেনি উৎসাহ ভরে মাথার একটা ঝাঁকানি দিয়া কহিল, নয় তো। হ্যাঁ রমা, তোমার রমেশকে মনে পড়ে? নিজের হতভাগ্যের প্রসঙ্গ উঠিয়া পড়ায় রমা মনে মনে লজ্জা পাইয়াছিল।
সলজ্জ মৃদু হাসিয়া কহিল, পরে বই কি, সে তো আমার চেয়ে বেশি বড় নয়। তাছাড়া শীতলাতলার পাঠশালে দুজনেই পড়তাম যে। কিন্তু তার মায়ের মরণের কথা আমার খুব মনে পড়ে। খুড়িমা আমাকে বড় ভালোবাসতেন। মাসি আর একবার নাচিয়া উঠিয়া বলিলেন, তার ভালোবাসার মুখে আগুন। সে ভালোবাসা কেবল নিজের কাজ হাসিল করবার জন্যে। তাদের মতলব ছিল তোকে কোনো মতে হাত করা। বেনি অত্যন্ত বিজ্ঞের মতো সায় দিয়া কহিল, তাতে আর সন্দেহ কি মাসি, ছোট খুড়িমার যে। কিন্তু তাহার বক্তব্য শেষ না হইতেই রমা অপ্রসন্নভাবে মাসিকে বলিয়া উঠিল, সেসব পুরনো কথার দরকার নেই মাসি। রমেশের পিতার সহিত রমার যত বিবাদী থাক, তাহার জননীর সম্বন্ধে রমার কোথায় একটু যেন প্রচ্ছন্ন বেদনা ছিল। এতদিনেও তাহা সম্পূর্ণ তিরোহিত হয় নাই। বেনি তৎক্ষণাৎ সায় দিয়া বলিলেন, তা বটে, তা বটে। ছোট খুড়ি ভালো মানুষের মেয়ে ছিলেন। মা আজও তার কথা উঠলে চোখের জল ফেলেন। কি কথায় কি কথা আসিয়া পড়ে দেখিয়া বেনি তৎক্ষণাৎ এ সকল প্রসঙ্গ চাপা দিয়া ফেলিলেন। বলিলেন, তবে এই তো স্থির হলো দিদি, নড়চড় হবে না তো? রমা হাসিল, কহিল, বরদা, বাবা বলতেন, আগুনের শেষ, ঋণের শেষ আর শত্রুর শেষ কখনো রাখিস নে মা। তারিণী ঘোষাল জ্যান্তে আমাদের কম জ্বালা দেয়নি। বাবাকে পর্যন্ত জেলে দিতে চেয়েছিল। আমি কিছুই ভুলিনি বরদা, যত দিন বেঁচে থাকব ভুলব না। রমেশ সেই শত্রুরই ছেলে তো। তাছাড়া আমার তো কিছুতেই যাবার জো নেই। বাবা আমাদের দুই ভাই বোনকে বিষয় ভাগ করে দিয়ে গেছেন বটে, কিন্তু সমস্ত বিষয় রক্ষা করার ভার শুধু আমারই উপর যে। আমার তো নয়, আমাদের সংস্রবে যারা আছে তাদের পর্যন্ত যেতে দেব না। একটু ভাবিয়া কহিল, আচ্ছা বরদা, এমন করতে পারো না যে কোনো ব্রাহ্মণ না তাদের বাড়ি যায়? বেনি একটু সরিয়া আসিয়া গলা খাটো করিয়া বলিল, সেই চেষ্টাই তো করছি বোন। তুই আমার সহায় থাকিস, আর আমি কোনো চিন্তা করি নে। রমেশকে এই কুয়াপুর থেকে না তাড়াতে পারি তো আমার নাম বেনি ঘোষাল নয়। তারপরে রইলাম আমি, আর ওই ভৈরব আচার্যি, আর তারিণী ঘোষাল নেই। দেখি এ ব্যাটাকে এখন কে রক্ষা করে। রমা কহিল, রক্ষে করবে রমেশ ঘোষাল। দেখো বরদা, এই আমি বলে রাখলুম, শত্রুতা করতে এও কম করবে না। বেনি আরও একটু অগ্রসর হইয়া একবার এদিক ওদিক নিরীক্ষণ করিয়া লইয়া চৌকাঠের উপর উবু হইয়া বসিল। তারপর কণ্ঠস্বর অত্যন্ত মৃদু করিয়া বলিল, রমা, বাঁশ নুইয়ে ফেলতে চাও তো এই বেলা পেকে গেলে আর হবে না, তা নিশ্চয় বলে দিচ্ছি। বিষয় সম্পত্তি কি করে রক্ষা করতে হয় এখনও সে শেখেনি। এর মধ্যে যদি না শত্রুকে নির্মূল করতে পারা যায় তো ভবিষ্যতে আর যাবে না। এই কথাটা আমাদের দিবা রাত্রি মনে রাখতে হবে যে এ তারিণী ঘোষালেরই ছেলে, আর কেউ নয়। রমা কহিল, সে আমি বুঝি বরদা। বেনি কহিল, তুই না বুঝিস কি দিদি, ভগবান তোকে ছেলে গড়তে গড়তে মেয়ে গড়েছিলেন বই তো নয়। বুদ্ধিতে একটা পাকা জমিদারও তোর কাছে হটে যায়। এ কথা আমরা সবাই বলা বলি করি। আচ্ছা, কাল একবার আসব, আজ বেলা হলো, যাই বলিয়া বেনি উঠিয়া পড়িল। রমা এই প্রশংসায় অত্যন্ত প্রীত হইয়া উঠিয়া দাঁড়াইয়া বিনয় সহকারে কি একটু প্রতিবাদ করিতে গিয়াই তাহার বুকের ভিতর ছ্যাঁত করিয়া উঠিল। প্রাঙ্গণের এক প্রান্ত হইতে অপরিচিত গম্ভীর কণ্ঠের আহ্বান আসিল, রানী কই রে? রমেশের মা এই নামে ছেলেবেলায় তাহাকে ডাকিতেন। সে নিজেই এতদিন তাহা ভুলিয়া গিয়াছিল। বেনির প্রতি চাহিয়া দেখিল তাহার সমস্ত মুখ নীল বর্ণ হইয়া গিয়াছে। পরক্ষণেই রুক্ষ মাথা, খালি পা, উত্তরীয়টা মাথায় জড়ানো রমেশ আসিয়া দাঁড়াইল। বেনির প্রতি চোখ পড়িবা মাত্র বলিয়া উঠিল, এই যে বরদা, এখানে? বেশ, চলুন, আপনি না হলে করবে কে? আমি সারা গাঁ আপনাকে খুঁজে বেড়াচ্ছি, কই রানী কোথায়? বলিয়াই কপাটের সম্মুখে আসিয়া দাঁড়াইল।
পালাইবার উপায় নেই। রমা ঘাড় হেঁট করিয়া রহিল। রমেশ মুহূর্ত মাত্র তাহার প্রতি দৃষ্টিপাত করিয়া মহা বিস্ময় প্রকাশ করিয়া বলিয়া উঠিল, এই যে, আরে ইস, কত বড় হয়েছিস রে, ভালো আছিস? রমা তেমনি অধমুখে দাঁড়াইয়া রহিল। হঠাৎ কথা কহিতেই পারিল না, কিন্তু রমেশ একটুখানি হাসিয়া তৎক্ষণাৎ কহিল, চিনতে পারছিস রে, আমি তোদের রমেশ দা। এখনো রমা মুখ তুলিয়া চাহিতে পারিল না, কিন্তু মৃদু কণ্ঠে প্রশ্ন করিল, আপনি ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, কিন্তু আমাকে আপনি কেন রমা? বেনির দিকে চাহিয়া একটুখানি মলিন হাসি হাসিয়া বলিল, রমার সেই কথাটা আমি কোনো দিন ভুলতে পারিনি বরদা। যখন মা মারা গেলেন ও তখন তো খুব ছোট, সেই বয়সেই আমার চোখ মুছিয়ে দিয়ে বলেছিল, রমেশদা তুমি কেঁদো না, আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব। তোর সে কথা বোধ করি মনে পড়ে না রমা, তাই না? আচ্ছা, আমার মাকে মনে পড়ে তো? কথাটা শুনিয়া রমার ঘাড় যেন লজ্জায় আরও ঝুঁকিয়া পড়িল। সে একটি বারও ঘাড় নাড়িয়া জানাইতে পারিল না যে খুড়িমাকে তাহার খুব মনে পড়ে। রমেশ বিশেষ করিয়া রমাকে উদ্দেশ্য করিয়াই বলিতে লাগিল, আর তো সময় নেই, মাঝে শুধু 3টি দিন বাকি, যা করবার করে দাও ভাই। যাকে বলে একান্ত নিরাশ্রয়, আমি তাই হই তোমাদের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। তোমরা না গেলে এতটুকু ব্যবস্থা পর্যন্ত করতে পারছি না। মাসি আসিয়া নিঃশব্দে রমেশের পিছনে দাঁড়াইলেন। বেনি অথবা রমা কেহই যখন একটা কথারও জবাব দিল না, তখন তিনি সম্মুখের দিকে সরিয়া আসিয়া রমেশের মুখপানে চাহিয়া বলিলেন, তুমি বাপু তারিণী ঘোষালের ছেলে না? রমেশ এই মাসিটিকে ইতিপূর্বে দেখে নাই, কারণ সে গ্রাম ত্যাগ করিয়া যাইবার পরে ইনি রমার জননীর অসুখের উপলক্ষে সেই যে মুখুজ্জে বাড়ি ঢুকিয়াছিলেন, আর বাহির হন নাই। রমেশ কিছু বিস্মিত হইয়াই তাহার দিকে চাহিয়া রহিল। মাসি বলিলেন, না হলে এমন বেহায়া পুরুষ মানুষ আর কে হবে? যেমন বাপ তেমনি বেটা, বলা নেই কহা নেই, একটা গেরস্তর বাড়ির ভিতর ঢুকে উৎপাত করতে শরম হয় না তোমার? রমেশ বুদ্ধিভ্রষ্টের মতো কাঠ হইয়া চাহিয়া রহিল। আমি চললুম বলিয়া বেনি ব্যস্ত হইয়া সরিয়া পড়িল। রমা ঘরের ভিতর হইতে বলিল, কি বকছো মাসি, তুমি নিজের কাজে যাও না। মাসি মনে করিলেন তিনি বঞ্ঝির প্রচ্ছন্ন ইঙ্গিতটা বুঝিলেন, তাই কণ্ঠস্বরে আরও একটু বিষ মিশাইয়া কহিলেন, নে রমা, বকিস নে, যে কাজ করতেই হবে তাতে আমার তোমাদের মতো চক্ষু লজ্জা হয় না। বেনির অমন ভয় পালানোর কি দরকার ছিল? বলে গেলেই তো হতো, আমরা বাপু তোমার গোমস্তায় নই, খাস তালুকের প্রজাও নই যে তোমার কর্মবাড়িতে জল তুলতে ময়দা মাখতে যাব। তারিণী মরেছে, গাঁ শুদ্ধ লোকের হাড় জুড়িয়েছে, এ কথা আমাদের ওপর বরাত দিয়ে না গিয়ে নিজে ওর মুখের উপর বলে গেলেই তো পুরুষ মানুষের মতো কাজ হতো। রমেশ তখনও নিষ্পন্দ অসারের মতো দাঁড়াইয়া রহিল। বস্তুতই এ সকল কথা তাহার একান্ত দুঃস্বপ্নেরও অগোচর ছিল। ভিতর হইতে রান্নাঘরে কপাটের শিকলটা ঝনঝন করিয়া নড়িয়া উঠিল, কিন্তু কেহই তো তাহাতে মনোযোগ করিল না। মাসি রমেশের নির্বাক ও অত্যন্ত পাংশুবর্ণ মুখের প্রতি চাহিয়া পুনরূপী বলিলেন, যাই হোক, বামুনের ছেলেকে আমি চাকর দারোয়ান দিয়ে অপমান করাতে চাই নে। একটু হুঁশ করে কাজ করো বাপু, যাও। কচি খোকাটি নও যে ভদ্রলোকের বাড়ির ভেতর ঢুকে আবদার করে বেড়াবে। তোমার বাড়িতে আমার রমা কখনো পা ধুতেও যেতে পারবে না, এই তোমাকে আমি বলে দিলুম। হঠাৎ রমেশ যেন নিদ্রোত্থিতের মতো জাগিয়া উঠিল, এবং পরক্ষণেই তাহার বিস্তৃত বক্ষের ভিতর হইতে এমনই গভীর একটা নিঃশ্বাস বাহির হইয়া আসিল যে সে নিজেও সেই শব্দে সচকিত হইয়া উঠিল। ঘরের ভিতর কপাটের অন্তরালে দাঁড়াইয়া রমা মুখ তুলিয়া চাহিয়া দেখিল। রমেশ একবার বোধ করি ইতস্তত করিল, তাহার পরে রান্নাঘরের দিকে উদ্দেশ্য করিয়া কহিল, যখন যাওয়া হতেই পারে না তখন আর উপায় কি? কিন্তু আমি তো আর এত কথা জানতাম না, না জেনে যে উপদ্রব করে গেলাম, সেজন্য আমাকে মাফ করো রানী, বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল। ঘরের ভিতর হইতে
এতটুকু সাড়া আসিল না। যাহার কাছে ক্ষমা ভিক্ষা করা হইল, সে যে অলক্ষ্যে নিঃশব্দে তাহার মুখের দিকে চাহিয়া রহিল, রমেশ তাহা জানিতেও পারিল না। বেনি তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া দাঁড়াইল। সে পলায় নাই, বাহিরে লুকাইয়া অপেক্ষা করিতেছিল মাত্র। মাসির সহিত চোখাচোখি হইতেই তাহার সমস্ত মুখ আহ্লাদে ও হাসিতে ভরিয়া গেল। সরিয়া আসিয়া কহিল, হ্যাঁ, শোনালে বটে মাসি, আমার সাধ্যই ছিল না অমন করে বলা। এ কি চাকর দারোয়ানের কাজ রমা? আমি আড়ালে দাঁড়িয়ে দেখলাম কিনা ছোঁড়া মুখখানা যেন আষাঢ়ের মেঘের মতো করে বার হয়ে গেল। এই তো ঠিক হলো। মাসি ক্ষুণ্ণ অভিমানের সুরে বলিলেন, খুব তো হলো জানি, কিন্তু এই দুটো মেয়ে মানুষের ওপর ভার না দিয়ে না সরে গিয়ে নিজে বলে গেলেই তো আরো ভালো হতো। আর নাই যদি বলতে পারতে, আমি কি বললুম তাকে দাঁড়িয়ে থেকে শুনে গেলে না কেন বাছা? অমন সরে পড়া উচিত হয়নি। মাসির কথার ঝাঁজে বেনির মুখের হাসি মিলাইয়া গেল। সে যে এই অভিযোগের কি সাফাই দিবে ভাবিয়া পাইল না, কিন্তু অধিকক্ষণ ভাবিতে হইল না। হঠাৎ রমা ভিতর হইতে তাহার জবাব দিয়া বসিল। এতক্ষণ সে একটি কথাও কহে নাই। কহিল, তুমি যখন নিজে বলেছ মাসি, তখন সেই তো সকলের চেয়ে ভালো হয়েছে। যে যতই বলুক না কেন, এতখানি বিষ জীব দিয়ে ছড়াতে তোমার মতো কেউ তো পেরে উঠত না। মাসি এবং বেনি উভয়ই যারপন্নাই বিস্ময়াপন্ন হইয়া উঠিলেন। মাসি রান্নাঘরের দিকে ফিরিয়া কহিলেন, কি বললিলা? কিছু না, আনিক করতে বসে তো 7 বার উঠলে। যাও না, ওটা সেরে ফেলো না, রান্না বান্না কি হবে না? বলিতে বলিতে রমা নিজেও বাহির হইয়া আসিল এবং কাহাকেও কোনো কথা না বলিয়া বারান্দা পার হইয়া ওদিকের ঘরে গিয়া প্রবেশ করিল। বেনি শুষ্ক মুখে চুপি চুপি জিজ্ঞাসা করিল, ব্যাপার কি মাসি? কি করে জানবো বাছা? ও রাজরানীর মেজাজ বোঝা কি আমাদের মতো দাসী বাঁদরির কর্ম? বলিয়া ক্রোধে ক্ষোভে তিনি মুখখানা কালি বর্ণ করিয়া তাহার পূজার আসনে গিয়া উপবেশন করিলেন এবং বোধ করিবা মনে মনে ভগবানের নাম করিতেই লাগিলেন। বেনি ধীরে ধীরে প্রস্থান করিল। ইতি পল্লী সমাজ উপন্যাসের প্রথম পর্ব সমাপ্ত হইল। ধন্যবাদ।